আমি আরও একটি হাসির এবং মজার গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবারও গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আসছি। গোপাল ভাঁড়ের গল্প মানেই হাসির এবং বুদ্ধির গল্প। তো আজকে চলো গল্পে চলে যাই। আমরা সবাই মন্ত্রীমশাইকে চিনি, তাই না? দুষ্টু মন্ত্রীমশাই। এইবার দুষ্টু মন্ত্রীমশাই মুর্শিদাবাদের নবাবের সাথে মিলে রাজা কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। নবাব এবং নবাবের মন্ত্রী সবসময় কৃষ্ণনগরের ওপর কুদৃষ্টি ছিল, আর সেই সুযোগই নিল মন্ত্রীমশাই। সে নবাবকে গিয়ে বলল কৃষ্ণনগরকে দখল করার জন্য। এর জন্য যত সাহায্য বা সহযোগিতা লাগে সে করতে রাজি আছে। তাই শুনে নবাব তো মহা খুশি। তাই সে কৃষ্ণনগরকে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। কিন্তু মন্ত্রীমশাই বলল, কিন্তু তা আক্রমণ করতে হলে প্রকাশ্যে করা যাবে না, লুকিয়ে আগের থেকেই ব্যবস্থা করতে হবে। আর সেই জন্য সহযোগিতা আমি আপনাকে করব। সামনের দোল উৎসবেই আপনি এটা করতে পারেন। তবে দোল উৎসব আসার আগেই আপনি আপনার সেনাদের এবং অস্ত্রশস্ত্র নিয়ে কৃষ্ণনগরে আগে থেকেই ঘাঁটি করতে বলতে পারেন। আমি এতে আপনাকে সাহায্য করব। তারপর দোল উৎসবের দিন সবাই যখন ব্যস্ত থাকবে দোল খেলায়, তখনই আপনার সৈন্যরা কৃষ্ণনগরকে আক্রমণ করবে আর কৃষ্ণনগরকে দখল করবে। নবাব তখন খুব খুশি হলো, বলল, কৃষ্ণনগরকে দখল করতে পারলে আমি তোমাকে কৃষ্ণনগরের রাজা বানাবো। অন্যদিকে দোল উৎসবের আয়োজন নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভায় রাজসদস্যদের সাথে আলাপ করছিল। এবার কৃষ্ণচন্দ্র দোল উৎসবে একটা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছিল, আর সেটা নিয়েই সে রাজদরবারে সকলের সাথে কথা বলছিল। সে প্রতিযোগিতা করতে চাচ্ছিল রাজদরবারে যত সদস্য আছে সবাই সবার নিজের মতো করে একটা রং বা আবির তৈরি করে আনবে দোল উৎসবের জন্য। যার রং বা আবির সব থেকে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে, আর পুরস্কার হিসেবে দেওয়া হবে 100 স্বর্ণ মুদ্রা। এই কথা শুনে রাজদরবারের সবাই তো ভীষণ খুশি হয়ে গেল। সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়ে গেল। তারপর সবাই সবার মতো রং প্রস্তুত করার জন্য ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে দুষ্টু মন্ত্রীমশাই মুর্শিদাবাদের সৈন্যদের কৃষ্ণনগরে ঢোকার জন্য প্রতি রাতেই সহযোগিতা করত। সে প্রতি রাতেই গরুর গাড়ি পাঠিয়ে মুর্শিদাবাদের সৈন্যদের কৃষ্ণনগরে আসতে সাহায্য করত। ঠিক তেমনই এক রাতে সে যখন মুর্শিদাবাদের সৈন্যদের গরুর গাড়ি পাঠিয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই গোপাল ভাঁড় বাড়ির পথে ফিরছিল। ফেরার পথেই সে দূর থেকে মন্ত্রীমশাইকে দেখেই আড়ালে দাঁড়িয়ে পড়ল ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। কিছুক্ষণ পরেই একজন সৈন্য আসলো মন্ত্রীমশাইয়ের কাছে, আর তাদের কথাবার্তা গোপাল ভাঁড় আড়াল থেকেই শুনতে পাচ্ছিল। গোপাল ভাঁড় আড়াল থেকে মন্ত্রীমশাই আর সৈন্যের কথা সব শুনে বুঝতে পারল বিরাট এক আশঙ্কার কথা। সে সব কিছু জানতে পারল যে মন্ত্রীমশাই আর মুর্শিদাবাদের নবাব মিলে দুইজনেই ষড়যন্ত্র করেছে কৃষ্ণনগরকে আক্রমণ করার, আর কৃষ্ণচন্দ্রকে পরাজিত করে তারা কৃষ্ণনগরকে দখল করতে চাইছে। এই ব্যাপারটা গোপাল ভাঁড় যখন জানতে পারল, গোপাল ভাঁড়ের তো মাথায় হাত। অন্যদিকে সবাই তো রং তৈরিতে ব্যস্ত, তাই গোপাল ভাঁড় এই ব্যাপারটা তখনই কাউকে জানাতে চাচ্ছিল না, তাই সে চুপচাপ রয়ে গেল। অন্যদিকে দরবারের রাজবৈদ্য পলাশ ফুলের নির্যাস দিয়ে খুব সুন্দর একটি রং তৈরি করার জন্য পলাশ ফুল সংগ্রহ করতে লাগলো। অন্যান্য সকল সদস্যরাও তাদের আবির তৈরিতে ব্যস্ত হয়ে রইল। ঠিক এমন করতে করতে দোল উৎসবের দিন চলে আসলো, আর সবাই তাদের নিজ নিজ তৈরি করা রং আর আবির নিয়ে উপস্থিত হয়ে গেল রাজদরবারে। সকলকে রাজদরবারে নিজেদের তৈরি করা রং আর আবির নিয়ে আসতে দেখে মহারাজ তো ভীষণ খুশি হয়ে গেল।
সে সবার কাছ থেকেই যার যার নিজের নিজের রং বা আবিরের বিশেষত্ব সম্পর্কে জানতে থাকলো। জানতে জানতে শেষমেশ অবশেষে সে চলে আসলো গোপালের কাছে। আর সে দেখতে পেল গোপাল ভাঁড় নিয়ে এসেছে এক বাটি কালো রং। রাজা তার কালো রং দেখে গোপাল ভাঁড়কে বলল, গোপাল ভাঁড়, তোমার রং দেখে মনে হচ্ছে তুমি উনুনের কালি নিয়ে এসেছো। আমি কি ঠিক বলেছি? তুমি তাহলে ফাঁকি মেরেছ। তখন গোপাল ভাঁড় বলল, মহারাজ, আমি তো উনুনের কালি এনেছি। কালি আনলেও এটা কিন্তু একটা রং, কালো রঙও কিন্তু রং। কিন্তু অন্যান্য মানুষেরা যে নিজেদের রঙই পরিবর্তন করে ফেলছে, তার কি হবে? রাজা তখন কিছুই বুঝতে পারল না। রাজা বলল, কে আবার রং পরিবর্তন করছে? কি ব্যাপার, কি বলতে চাচ্ছ গোপাল ভাঁড়? খোলাসা করে বলো। তখন গোপাল ভাঁড় যা যা আড়াল থেকে দেখেছিল এবং শুনেছিল তা সব কিছু কৃষ্ণচন্দ্রের কাছে খুলে বলল। এই কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র এবং দরবারে উপস্থিত থাকা সকল সদস্য তো আঁতকে উঠল। তারা ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গেল। আর রাজা তখন বলল, এ তো বড় ভয়ের ব্যাপার। তখনই সে সাথে সাথে তার সেনাপতি মশাইকে বলল, সেনাপতি, এক্ষুনি গ্রামে চলে যাও। গ্রামের পথে পথে যাদেরকে রং মাখা সন্দেহভাজন মনে হবে তাদের সাথেই তুমি তল্লাশি করবে আর তাদেরকে ধরে নিয়ে আসবে রাজ দরবারে। সেনাপতি মশাই শুনে আর কালক্ষেপণ না করে চলে গেল গ্রামের পথে। আর সে তার গ্রামের পথে হাঁটতে হাঁটতে যাকেই সন্দেহ ছিল তাকেই জিজ্ঞেস করছিল। এরকম করে বেশ কয়েকজনকে সন্দেহভাজন মনে করে ধরে নিয়ে আসালো রাজ দরবারে। আর রাজ দরবারে রাজার সামনে আনার পর সত্যি সত্যি সেই রং মাখা লোকগুলো সত্যি কথা বলতে শুরু করলো। তারা বলল, আমরা মুর্শিদাবাদের সৈন্য, আমাদের কৃষ্ণনগরে ঢুকতে সাহায্য করেছে আপনার মন্ত্রীমশাই। আপনার মন্ত্রীমশাই এবং মুর্শিদাবাদের নবাব দুইজনে মিলে ষড়যন্ত্র করেছে আপনার কৃষ্ণনগরকে আক্রমণ করার, আর তার জন্যই আমাদেরকে কৃষ্ণনগরে আনা হয়েছে। আর আজকেই আক্রমণ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই আপনার সেনাপতি মশাই আমাদের ধরে ফেলেছে। এই কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র তো আগুন করে চোখ মন্ত্রীমশাইয়ের দিকে তাকালো। তখন মন্ত্রীমশাই কাচুমাচু হয়ে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো নিজের অপকর্মের জন্য। কিন্তু তার এই অপকর্মের কি কোনো ক্ষমা হয় বলো তো তোমরা বন্ধুরা? কখনোই ক্ষমা হয় না। তখন গোপাল যে তার উনুনের কালি নিয়ে এসেছিল রং হিসেবেই, সেটারই ব্যবহার করা হলো। সে মন্ত্রীর মুখে কালি মেখে মাথা ন্যাড়া করে গ্রামের মধ্যে ঘোরানোর সিদ্ধান্ত দিল রাজাকে। রাজারও বেশ শাস্তিটা পছন্দ হলো, তাই সে গোপাল ভাঁড়কে বলল, যাও তুমি তোমার রংটি মাখিয়ে দাও তার মুখে। তখন মন্ত্রীর মুখে সেই কালি মেখে ন্যাড়া করে গ্রামের মধ্যে ঘোরানো হলো। আর এই দিকে সবচেয়ে ভালো রঙের জন্য রাজবৈদ্যকে দেওয়া হলো প্রথম পুরস্কার, সাথে সাথে গোপাল ভাঁড়কেও কিন্তু দেওয়া হলো প্রথম পুরস্কার। কেমন লাগলো বন্ধুরা? অনেক মজার একটা গল্প। সব সময় গোপাল ভাঁড় তার বুদ্ধি দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র এবং কৃষ্ণনগরকে রক্ষা করে, তাই না বলো? অনেক মজা লাগলো। যদি তোমাদেরও মজা লাগে, ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে গল্পটি অবশ্যই শেয়ার করবে, তাতে তারাও আমার গল্পটি শুনতে পারবে। আর আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে যেও। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।